সূচক সেখানে সবচাইতে খারাপ অবস্থানে আছে। যদিও টিআইবি বলছে যে মুখ বদল হয়েছে, সরকারও বদলেছে, তারপরেও আসলে এত খারাপ অবস্থা কেন আমাদের? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে দুর্নীতির সূচকে আমরা পিছিয়েছি, সেটি আপনি বললেন। আমরা গত 14 বছর 15 বছর 16 বছরের যে শাসন ব্যবস্থা ছিলাম, সেই শাসন ব্যবস্থার ভিত্তি ছিল বল প্রয়োগের মধ্য দিয়ে ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য। একটি গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার জনগণের আস্থাভাজন যখন থাকে, তখন সেটিকে ব্যবহার করার ক্ষেত্রে, গণতন্ত্র চর্চা করবার ক্ষেত্রে যে অংশীজন যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করবার সুযোগ থাকে, যেভাবে নিয়ন্ত্রণ করা বা সেগুলোকে যেভাবে ধরবার সুযোগ থাকে, বল প্রয়োগের মধ্য দিয়ে ক্ষমতা নিজেরাই তারা একটু সুযোগ করে দিয়েছিল এই প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের দুর্নীতি করতে। তথাকথিত প্রধানমন্ত্রী সমস্ত সময়ে শেষ সময় পর্যন্ত একটি কথা বলতেন যে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স। দেখুন, মিডিয়া থেকে শুরু করে যতটুকু মিডিয়া কথা বলতে পেরেছে, সকলে মিলে আমরা জানতাম যে পুরা দেশটার সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত কিছু দুর্নীতির মহাসাগরে ভাসছে এবং সরকারের যারা একদম ঘনিষ্ঠ মহল, সরকার সহ প্রধান ব্যক্তি সহ সকলে মিলে দুর্নীতির এই সাগরে ঝাঁপ দিচ্ছে। তাহলে সেখানে এই দুর্নীতির এই মহা উৎসবের মধ্য দিয়ে তারা বলতেন যে তারা দুর্নীতিতে জিরো টলারেন্স, মানে জনগণের সাথে প্রতারণা করবার জন্য, জনগণের চোখে চোখ রেখে অসত্য কথা বলবার জন্য যে মানে দুঃসাহস, এটি মনে হয় বিগত শাসককে শাসক যে যেটি দেখিয়েছে, ভবিষ্যতে কারো পক্ষে এটি সম্ভব নয়। সেই জন্য বলছিলাম যে এই দুর্নীতির আমলাদের কথা বলছেন তো, রাজনীতিবিদ আমলা মিলে বাংলাদেশের সমস্ত দুর্নীতির এই কর্ম সম্পাদনটা রাজনীতিবিদ আমলারা মিলেই করে। সেক্ষেত্রে আমলার প্রাধান্যটা ঘটেছে এই কারণে, যেহেতু আমলা এবং এই প্রশাসনিক ভিত্তিগুলোর উপর দাঁড়িয়ে এই সরকার দেশের শাসন করার চেষ্টা করেছে। সুতরাং এই দুর্নীতি মুক্ত করবার জন্য, দুর্নীতি প্রবণ বলছেন জনগণের কাছে ফেরার কথা বলছেন, সেক্ষেত্রে তো আসলে নির্বাচন সবচাইতে বেশি জরুরি। সেই জায়গাটিতে যদি আমি আসি, আতিকুর রহমান আতিক, যেই নির্বাচন নিয়ে আমরা চিন্তা করছি, যেই নির্বাচন নিয়ে নির্বাচনের দিকে তাকালে আদৌ আমরা কোনো দুর্নীতির বাইরে গিয়ে কোনো নির্বাচন দেখেছি বলে কি আমাদের মনে পড়ছে? ধন্যবাদ আপনাকে এবং আজকের অগণিত দর্শক শ্রোতা ডিবিসি চ্যানেলের এবং আমার সহ আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা অতীতের দিকে যদি ফিরে তাকাই, তাহলে দেখা যায় যে প্রতিটি নির্বাচন মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় নাই এবং যারা ভোটার তারা ভোট দিতে পারে নাই বলেই তো তাদের এই প্রত্যাশার কারণে এই পরিবর্তন। তো এবারের যে পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে, এই দেশের জনগণের মধ্যে একটা আশাকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গা সৃষ্টি হয়েছে যে না, এবার নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি আজকের যে একটা আলোচনার মধ্যে আসছে যে আমাদের দেশ দুর্নীতিতে 14তম স্থান পেয়েছে, আমরা কিন্তু অতীতে দেখেছি দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। তবে আমাদের সূচকে যে আবার আমরা আরও বেশি দুর্নীতিগ্রস্ত ধাপে নিচে নেমে গেলাম, এটা আমাদের জন্য লজ্জাজনক। কারণ অনেকে আশা করেছিল যে দুর্নীতি যারা করেছে তাদের বিচার হবে, পাশাপাশি এই দুর্নীতিটা কম হবে। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে সেই আগের মতোই সিস্টেম দুর্নীতির রয়ে গেছে। এখনও দুর্নীতি প্রশাসনে বলেন, পুলিশে বলেন, আদালতে বলেন, ভূমি অফিসে বলেন, প্রত্যেকটা জায়গায় আগের মতো সিস্টেম, কিন্তু এখন আরও টাকার পরিমাণ বেড়ে গেছে। আগে যেটা 5,000 ঘুষ দিয়ে নিত, এখন সেটা 10,000 লাগবে। মানে এরকম লোকমুখে শোনা যায় যে হ্যারাসমেন্ট তো আছেই, টাকার পরিমাণও বেশি দিতে হয়। তাহলে আমরা কি হলো, মানুষ যে একটা আশাকাঙ্ক্ষা নিয়ে এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে বসালো এবং এত প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটা আজকে জনগণের পূরণ হচ্ছে না। আমাকে একজন বলেছে যে তার জন্ম নিবন্ধনের জন্য, তার বাচ্চার জন্ম নিবন্ধন গেছে, সেখানেও টাকা। কয়জন আমলাই পর্যন্ত তার দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন বা কোনো আমলা বিচারের মুখোমুখি হয়ে তার বিচার হয়েছে? এই আমলারা তো ঠিকই রয়ে যায়, সরকার পরিবর্তন হয়, এই রাজনীতির পট পরিবর্তন হয়, কিন্তু আমলাদের পরিবর্তন কোথায়? সেখানে রাজনীতিবিদরা তো যখন রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে নির্বাচিত করা হয়, সেই নির্বাচন করা হলে তারা প্রতিনিধি হিসেবে কাজ করে এবং পার্লামেন্টে যায়। মানুষের যে একটা ফান্ডামেন্টাল রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 40, সেই মৌলিক অধিকার থেকে তাদের ভোটাধিকারে মানুষ আসবে।
তো প্রথমত হলো রাজনীতিবিদ অতীতে যারা নির্বাচিত হয়েছে তারা তো জনগণের সেই ভোটে নির্বাচিত হয় নাই, তাহলে সেই রাজনীতিবিদ থেকে আমরা প্রত্যাশা আশা করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যে আমলারা ওনাদের বিচার কে করবে, কারণ প্রতিটা জায়গায় এই আমলাদের প্রভাব এবং সেটি আসলে আজকে টিআইবির এই প্রতিবেদন দেখে টিআইবি বোঝা যায় রিপোর্টে এটা আসছে প্রথম হয়েছে। এবং সেইটার জন্য আমি জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে দুর্নীতি হ্যাঁ, কমাতে হলে। আমরা হ্যাঁ, আসবো এই সেটাই, জায়গাটিতে আপনার কাছে। Thank you. এবিএম মোশাররফ হোসেন, সব রাজনৈতিক দলের সময় আমরা দেখেছি দুর্নীতির অভিযোগ আছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার মতন তকমাও বাংলাদেশের নামের পাশে লেগেছে। সবকিছু মিলে এখন তো আসলে নতুন বাংলাদেশে আছি আমরা, নতুন মুখ দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সেই যে আবার জায়গাটিতে ফেরত যেতে হচ্ছে। আমলারা দুর্নীতির সূচকে একেবারে শীর্ষ এবং আপনাদের মতো যারা রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে সবাই নিঃসন্দেহে নয়, কিন্তু তারপরও রাজনীতিবিদরা দ্বিতীয় অবস্থানে আছেন, যাদেরকে নিয়ে আসলে পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কতখানি সুষ্ঠু হবে সেই প্রত্যাশা কতখানি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, বাংলাদেশের দুর্নীতির চ্যাম্পিয়ন আপনি যে বলেছেন যে 2000 সালে আমরা প্রথম দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো 2000 সালে ক্ষমতায় কারা ছিল? এই পতিত আওয়ামী লীগ। তখনই আমরা প্রথম হয়েছিলাম। এই যে মাত্র ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার কিন্তু মাত্র 5 মাস। তা আপনাকে এই বছরের পুরোটা সময় কিন্তু আওয়ামী লীগ শাসন আমল ছিল। সুতরাং আপনাকে এই 5 মাস দিয়ে তো টোটাল সিনারিওকে আপনার মূল্যায়ন করা যাবে না। সুতরাং বিগত সরকারটি যেভাবে দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় ছিল, আমার মনে হয় এই যে রিপোর্টটা তারই একটি প্রভাবের একটি ফল, যার কারণে বাংলাদেশ 14তম স্থানে এসেছে। আপনি দেখবেন যে একটা সরকার যদি আপদমস্তক দুর্নীতি হয়, তাহলে তার অধীনস্থ যারা আছে সবাই কিন্তু তার জন্য একটি উৎসব হয়। আমরা এই যে এখন 5 তারিখের পর আমরা তো আপনার পত্রপত্রিকা আপনি দেখতে পাচ্ছেন যে দুর্নীতির কি আগ্রাসী প্রতিবেদন, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি ক্ষমতাধর ব্যক্তি তার বিচার দুর্নীতির অভিযোগ। তো যদি মালিক যদি দুর্নীতি করে, তাহলে কর্মচারীরা তো সে দুর্নীতিতে আরও উৎসাহিত হয়। তো বাংলাদেশের মন্ত্রী বাংলাদেশি টাকায় সেখানে ফ্ল্যাট কেনা হয়েছে, বাংলাদেশি টাকা সেখানে ফ্ল্যাট কেনা হয়েছে। আপনি দেখেন, তারপর বলা হচ্ছে যে ওখানে ওনাকে বাংলাদেশের এক ব্যবসায়ী ওনাকে বাড়ি কিনে দিয়েছে। কি ইন্টারেস্ট তার বাড়ি কিনে দেবে ওখানে? অর্থাৎ বাংলাদেশের লুটপাট করে এই টাকাটা আপনার। জি, কিন্তু এবিএম মোশাররফ হোসেন, আপনি যে ব্যবসায়ীদের কথা বলছিলেন, একটা দীর্ঘ সময় ধরে আসলে আমরা দেখেছি নির্বাচনে কিন্তু ব্যবসায়ীদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিগত নির্বাচনের দিকেও যদি আমরা তাকাই, সেখানে রাজনীতিবিদদের চাইতে ব্যবসায়ীদের সংখ্যা বেশি ছিল। সেটিও কি আসলে এই দুর্নীতিকে এক ধরনের প্রশ্রয় দেওয়া হয়েছে কিনা আপনি মনে করেন? হ্যাঁ, এটা তো অবশ্যই। আপনি যদি কোথাও ইনভেস্ট করেন, সেখান থেকে তো আপনি বেনিফিট প্রত্যাশাই করতে পারেন। এটা তো নর্মাল একটা ব্যবসার থিওরি, যে আপনি ব্যবসা করতে যদি কোথাও নামেন, আপনি চাইবেন আপনি ব্যবসা করেন। সেইটাই তো হয়েছে। আপনি দেখেন গত পার্লামেন্টে প্রায় 67% ব্যবসায়ীরা ছিল। তো যেখানে ব্যবসায়ীরা থাকলে তারা তো ব্যবসার জন্য তারা বিনিয়োগ করেছে, যার কারণে দুর্নীতিটা আরো কিন্তু ছড়িয়ে গেছে। আর আমলাদের ব্যাপার আমি এখন একটু বলি বাস্তব অবস্থাটা। আপনি দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেকটা জনপ্রতিনিধিত্বহীন একটি সরকার চলছে, কারণ ইউনূস সাহেব এবং আপনি দেখেন আমাদের পার্লামেন্ট, তো সামনে নির্বাচন দেখতে হবে আমাদের, এখন দেখতে হচ্ছে। কিন্তু এই সংকট তো আমরা, এই আমলাতান্ত্রিক সংকটে তো আমরা আছি। আপনি দেখেন আমাদের রাষ্ট্রের একটা রুল অফ বিজনেস বলে একটা কথা আছে। আমরা এই যে কথাটা আতিক ভাই চমৎকারভাবে বলেছে, যার কারণে তারা যে কোনো গভর্নমেন্টের আমলে কিন্তু একটা সুবিধা কিন্তু তারা নিতেই থাকে। জি, অর্থাৎ যদি আমরা আসলে এই আমলাতান্ত্রিকতা থেকে বেরিয়ে না আসতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে সুষ্ঠু নির্বাচনের পথেও হাঁটতে পারছি না। আমলাতন্ত্রকে তো আপনি অস্বীকার করতে পারবেন, এটা থাকবে, কিন্তু সেখানে দুর্নীতি কিন্তু থেকে তো সেইটাকে বের আপনি করে আসতে কতটুকু হবে। স্বচ্ছ কথা বলছি আমি আবারও শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে একটু আসি। আমাদের এই যে একক দৌরাত্ম্য দেখলাম আমরা আমলাদের, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জের কথা বলছিলেন এবিএম মোশাররফ হোসেন, প্রত্যেকটি জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে আছে। এত দুর্নীতির মধ্যে দিয়ে আবার আমরা এই প্রত্যাশাও করছি আগামী ডিসেম্বরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন ইতিহাসের সবচাইতে সেরা নির্বাচন হবে। অনেকটাই আসলে স্বপ্ন নাকি বাস্তবে রূপ দিতে পারবো? না, বিষয়টা আপেক্ষিক আসলে। হ্যাঁ, আমরা এই 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 দুর্নীতি প্রবণ ব্যবস্থার ভেতরে কিন্তু আমরা অনেকগুলো বছর আমাদের চলছে। আমাদের অতীতে যে কয়টি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে বা মোটামুটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেই সময় কিন্তু এই দুর্নীতি প্রবণ আমলা এবং পুলিশ ওরাও ছিল। একটি খুব বেশি পরিমাণ এর থেকে বেরিয়ে না আসতে পারলেও কিছুটা হইলেও এর থেকে রক্ষা। আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীকে বের করে নিয়ে আসে দলীয়করণের থেকে বের করে নিয়ে আসতে পারবো কি অল্প সময়ের মধ্যে? দেখেন, আমাদের মূলত হলো যে যদি আমরা মিন করি যে আমরা একটা সত্যিকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা করতে চাই, তাহলে এটা ইচ্ছার উপরে ডিপেন্ড করে। এবং সেই ইচ্ছাটার প্রতিফলন ঘটানোর জন্য আমার মনে হয় যে এখন ইন্টেরিয়র গভর্নমেন্ট ভাবতে হবে যে অতীতে কি কি কারণে নির্বাচনটা এরকম হয়েছে। অনেক সময় দিনের বুথ রাত্রে হয়েছে, অনেক সময় বুথ কেন্দ্রে গিয়ে শিল মেরে আপনার বুট আমার বুট সব দিয়ে দিয়েছে
তো আমার অতীতের যে ভুল ত্রুটি ফাইন্ডিং করে সেইটাকে ওভারকাম করার জন্য ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে নির্বাচনে এই যে কালো টাকা পেশি শক্তি এবং বিভিন্নভাবে প্রভাব করে সেই সব থেকে মুক্ত হওয়ার জন্য, যেটা মোশাররফ ভাই বললেন, আমিও তার সাথে একমত, যে এর মধ্যেই গলদ, এই কথাটি আমরা বারবার বলার চেষ্টা করছি, বারবার শুনছিও, কিন্তু এই সিস্টেম থেকে সর্ষের ভূত সরাবে কে? না, এটা আপনি দেখেন, আমরা দুর্নীতি কার্যকরী আসলে কেউ আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা যদি মনে করেন একজন আমলা বা একজন রাজনীতিবিদ অথবা একজন ব্যবসায়ী যে হোক যদি দুর্নীতি করে, এর জন্য শাস্তিমূলক কি কোনো ব্যবস্থা আছে? আমরা যদি দুর্নীতির অভিযুক্ত হয়, আপনি এই মর্যাদা পাবেন, আমরা কি করতে পেরেছি? অথচ দেখেন যে একটি লোক দুর্নীতির অভিযুক্ত হয়, পরবর্তী রাজনৈতিক সেল্টারে অথবা অন্য যে কোনো ইকুয়েশনে সে কিন্তু মুক্ত মানুষ হিসেবে ঘুরে বেড়ায়। একটা বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে করতে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে দিয়েছে। অর্থাৎ ওনার মেসেজটা ছিল এইটা। এখন আমরা যে জিনিসটা দেখি আপনার, এবং শাহাবুদ্দিনের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো অভিযোগ উত্থাপন করতে, এখন আমরা দেখি যে এই সরকারটা ওটা নিউট্রাল গভর্নমেন্ট, ডক্টর ইউনূস। সেখানে আবার এই নিউট্রাল গভর্নমেন্টের মধ্যে আবার যারাই আন্দোলনের মূল স্টক হোল্ডার, বৈষম্যবাদী ছাত্র, তাদের আবার 3 জন প্রতিনিধি আছে। তাইলে কি আপনার নিউট্রালিটি আছে? আবার দেখেন আপনার সংস্কারের যে কমিটিগুলি করা হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশন, সেখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, অথচ বৈষম্য বিরোধীর একজন করে আছে। তাহলে এই যে আপনি 15 তারিখ থেকে যে আলোচনা শুরু করবেন, তো ওই আলোচনাও কি এরা থাকবে এই বৈষম্য বিরোধী? কারণ তাদের প্রতিনিধি তো মিলেই একটা প্রক্রিয়ার ব্যাপার, সিস্টেমের ব্যাপার। আপনাকে এবার আপনি দেখবেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিরাট পরিবর্তন আসছে। আপনার যে সংস্কার, রাজনৈতিক দলগুলো নিজেরাই কিন্তু নিজেদের সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে। দুর্নীতি সংস্কার কি শুরু হয়েছে? আচ্ছা, আপনি দেখেন না, আজকে দুর্নীতি তো একটা সিস্টেমের মাধ্যমে আপনি করবেন। এখন আপনি মনে করেন যে এবার যেমন যে আছে, যেমন আমরা বাংলাদেশে কি দেখেছি, 4-5 বারের প্রধানমন্ত্রী, একটা অহংকার, একটা দম্ভ। বলছি নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারে গঠিত হয়েছে যে কমিশন, সেই মোশাররফের কথাটা সূত্র ধরে একটু কথা বলতে চাই। সেগুলো পার্লামেন্টের উচ্চকক্ষের কথা যে উনি যেটা বললেন, যে সংবিধান সংস্কার কমিশন পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে যেই মতামতটা দিয়েছে, সেটি পড়লে আপনি দেখবেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষে। মানে এইটি একটি আমার কাছে মনে হয়েছে, ওনারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু একটা তামাশার বিষয় মনে হয়েছে। এই কারণে বলছি, পার্লামেন্টের নিম্নকক্ষে আপনার যে রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করবে, সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, সেই রাজনৈতিক দল বেশি পরিমাণ ভোট পাওয়ার সম্ভাবনা বেশি, তাদেরই প্রতিনিধি আবার পার্লামেন্টের উচ্চকক্ষে যাবে। সেই শ্রেণী পেশার মানুষ যারা সমস্ত জনগোষ্ঠী অংশগ্রহণ করলো, কোনো রাজনৈতিক দলের ব্যানারে অংশগ্রহণ করলো না, এই সমস্ত মানুষগুলোর সমস্ত রাজনৈতিক চিত্রের বাইরে চলে গেছে। কারা আছে চিত্রে? আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের যাদের ব্যানার আছে, তারা কিন্তু আলোচনায় আছি, সংলাপে আছি, বিভিন্ন প্রস্তাবনায় আছি। আমরা বলতে চাই, এই সমস্ত জনগোষ্ঠীকে বাইরে রেখে শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষমতায়ন অথবা রাজনৈতিক দলের কর্তৃত্বের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট মোকাবেলা করতে পারিনি। 15.5 বছরে আমরা রাজনৈতিক দলসমূহ যে লড়াই সংগ্রাম করলাম, হামলা মামলা, গুম খুম হত্যা থেকে অজস্র ঘটনা ঘটলো, কিন্তু ফ্যাসিস্টকে আবু সাইদের মতো দাঁড়িয়ে গুলি খেয়ে হটাতে পারলাম না। আর আবু সাইদ সেদিন এই গুলি খাওয়ার মধ্য দিয়ে সমগ্র জনগোষ্ঠী যেভাবে নামলো, তারা কিন্তু একটি নির্বাচন এবং সাথে সাথে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট তৈরি হয়, যে ফ্যাসিজম তৈরি হওয়ার যে উপাদান সমাজে বিরাজমান, রাষ্ট্রে বিরাজমান, পুলিশ থেকে শুরু করে সব জায়গায় বিরাজমান, সেটিকে প্রতিহত করবার জন্য, সেটিকে গুড়িয়ে দেওয়ার জন্য নতুন রাষ্ট্রযন্ত্র তৈরি করবার কথাটা বলা হচ্ছে। সেই জন্য আজকে নির্বাচন এবং সংস্কার এই দুটিকে মুখোমুখি না করে, এই দুটিকে সমানভাবে আলোচনার টেবিলে রেখে জাতীয় ভিত্তিতে একটি সমঝোতা বা সমঝোতা তৈরি করা। সেই সমঝোতার জায়গাটিতে অত 3টি নির্বাচনের দিকে যদি তাকাই, ইসি বলেছেন বিগত 3 নির্বাচনের অনিয়ম ত্রুটি খুঁজে বের করা হবে। একটু উদাহরণ ছোট করে যদি আমি বলি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন 153 জন, সেটি নির্বাচন ইতিহাসে বিরল। সেই সাথে আওয়ামী লীগের ডামি প্রার্থীদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছি। 2018 সালে রাতের ভোট বলে অভিহিত করা হয়েছে। এই সব কিছু মিলিয়ে আসলে এই 3টি নির্বাচন নিয়ে আমাদের অনিয়ম ত্রুটি খুঁজে বের করে নতুন নির্বাচনে যাওয়া কতখানি প্রয়োজন, নাকি দুর্নীতি এমন হয়েছে যে 2.5 লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেছে, পাচার হয়েছে, সেইটা একটা বের করেছে, ফ্যাক্ট ফাইন্ডিংয়ে আছে যে এরা নিচে কারা কারা নিচে, কীভাবে পাঠাইছে। কিন্তু একটা লোক শুধু, সে 10,000 কোটি টাকা নিয়ে গেছে। সেটা কোথা থেকে? যে মানুষের আমানত রাখে সাধারণ জনগণ, হাজার হাজার মানুষ, পিপুল লিজিং কোম্পানি নামে একটা কোম্পানিতে, এবং এই কোম্পানির সমস্ত 10,000 কোটি টাকা নিয়ে কানাডা পালিয়ে গেল পিকে হালদার। তার সাথে জড়িতরা এখনও বাংলাদেশে আছে। সেই সময় যিনি সচিব ছিলেন আব্দুর রব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন, তিনিও আছেন। এবং যারা লুটপাট করেছে এই টাকাটা,
তারা যে সামনে নির্বাচন নিয়ে যে আমাদের প্রক্রিয়াটা, নির্বাচন কমিশন বলছে যে আমরা প্রস্তুত, এপ্রিলের মধ্যেই ওদের ভোটার হালনাগাদ ভোটার শেষ করবে এবং ডিসেম্বরের দিকে তারা প্রস্তুতি নিচ্ছে। নিচ্ছে। এখন সেটা বলছে ডক্টর ইউনূস সাহেবও বলেছেন নির্বাচন, কিন্তু নির্বাচনটা কিভাবে হবে, যে একটা প্রথম দরকার, যেটা মোশাররফ ভাই বলছেন, আমার স্বপন সাহেবও একই কথা বলছেন, যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ভোটাধিকারে 18 কোটি মানুষের ভোটাধিকার যারা আছে, 12 কোটি ভোটার, তাদের ভোটে নির্বাচিত একটা সরকার হতে হবে। এবং সেই সরকার এই যে সংস্কার যা করবে, প্রস্তাবনা আসবে, সেগুলো বাস্তবায়ন করবে। সেই জন্য ঐক্যমত দরকার। এবং ঐক্যমতের জায়গায় যদি এখন কিছু সংখ্যক দল তাদেরকে ডেকে ওই ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করে আর তাদেরকে নিয়ে নির্বাচনকে সঠিক করতে কিংবা সেরা নির্বাচন হিসেবে করতে, সেই থাবা থেকে কি আমরা মুক্ত করতে পারবো বাংলাদেশকে? আপনি শুধু রাজনীতিবিদদের দিয়ে আঙুলটা তোলেন কেন? রাজনীতিবিদ তো এই কাজগুলি সম্পন্ন করে আমলাদের মাধ্যমে, যারা দায়িত্বে থাকে। যেমন আপনি একটা কথা আমরা প্রায় বলি, যে আপনি নিজেও এখানে বলেছেন যে 14, 18, 24 তিনটে ইলেকশন, 3টে ইলেকশনে কি রাজনীতিবিদরা গিয়ে দায়িত্ব, আপনি শুনেছেন কোনো কেন্দ্র গিয়ে দখল করেছে? শুনেছেন? আমরা কি দেখেছি যে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছে, আর একটা রাতে করেছে। রাতে কে করেছে? আমলারা করেছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করেছে। তো এই সরকার আপনি শুধু রাজনীতিবিদদের উপর তীরটা ছোড়েন, তো যারা এই ঘটনা আছে, রাজনীতিবিদরা তো জেতার জন্য তারা নানা কৌশল অবলম্বন করবেই, কিন্তু তাদেরকে সঠিক পথে রাখার দায়িত্ব কার? প্রশাসনের, নির্বাচন কমিশনের। আজকে পর্যন্ত আমরা ধরেন আওয়ামী লীগ বলতেছে যে 14 সালে নির্বাচনে বিনিরাপত্তা হয়ে গেছে, আমাদের করার কি আছে? ধরো মেনে নিলাম যুক্তির খাতিরে, তাদের হয় কেন এই ইউনূস সরকার এটা করছে না? কারণ আপনাকে যদি আপনি একটা এক্সাম্পল তৈরি না করতে পারেন, তাহলে তো মানুষ শিখবে না। এখন মনে করে আমি তো অপকর্ম করে আমি বেঁচে যাচ্ছি, আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনি যদি 18 নির্বাচনে ডিসিএসপি যারা দায়িত্ব পালন করেছে, ওসি অন্য যারা করেছে, এখনও তো বাংলাদেশে তারা চাকরিতে আছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, কারণ ইউনূস সরকার যেভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেইটা ব্যর্থ হচ্ছে বলে জনগণ নিজের হাতে ক্ষমতাটা তুলে নিচ্ছে, যার জন্য তাদের অনুধাবন করতে হবে যে তাদের অ্যাকশনে যাওয়া দরকার। এই যে দেখেন আজকে আপনি পত্রিকা দেখেন, সারা বাংলাদেশে একটা এই যে শয়তান ধরো একটা প্রক্রিয়া শুরু হয়েছে, ডেভিল হান্ট, হ্যাঁ শুরু হয়েছে না? আপনি দেখেন যে কোনো বাংলাদেশে কোনো নেগেটিভ নিউজ আজকে আছে কিনা? সারা দেশে শান্ত হয়ে গেছে। তো এই প্রক্রিয়াগুলো কেন আরো আগে আমরা আগে নেয় না কেন, এখনো কেন দেওয়া হবে না? কিন্তু বিগত 3টি নির্বাচনের সাথে যারা জড়িত ছিলেন, কাউকে কি আমরা শাস্তির আওতায় আসতে দেখেছি? নিশ্চয়ই না, দেখি নাই। কারণ আমি একটা জিনিস বলছি, এখন যখন মানুষ একেবারে অসহনীয় অবস্থা, দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে কন্ট্রোলের বাইরে, এরপরে আপনার মানুষ এখন হতাশ, যে প্রত্যাশা ছিল অনেক কিন্তু এখন প্রাপ্তিটা নাই, এমন অবস্থায় সাধারণ মানুষরা কি করবে দিশাহারা। তো এইরকম একটা অবস্থার মধ্যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে গেলে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আনতে হবে একেবারে সহনীয় পর্যায়ে, তারপরে দ্রব্যমূল্যের দাম লাগামের ভিতরে আনতে হবে, মানুষকে ঠান্ডা করতে হবে। পেটে ভাত না দিলে মানুষ কিন্তু উশৃঙ্খল হবেই। সব কিছু মিলিয়ে আমি মনে করি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আগে দেশের এই পরিস্থিতিটাকে আয়ত্তের মধ্যে আনার দরকার। এবং এই যে ডেভিল হান্ট যেটা নিয়ে শুরু করেছেন, এই ডেভিল প্রোগ্রামে আমি বিভিন্ন সেন্টার থেকে বিকালে 4টার পরে দেখা গেল যে আমার মানে পাস করার কনফার্মেশনটারে ডিসি সাহেব ঘোষণা দিয়ে দিলে ওই এটিও একটি বড় আমরা রাজনৈতিক দলসমূহ ধারণ করবার ক্ষেত্রে মনে হয় কিছুটা কৃপণতা দেখিয়েছি। সেটি এই জন্য বলছি, এর পরবর্তী পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাদ দিলেও আপনার বিভিন্ন জায়গায় যেভাবে বিগত সরকারের আমলে তার সৈনিকেরা যে দখল বাণিজ্য থেকে শুরু করে যেসব কর্মকাণ্ডে লিপ্ত ছিল,